আমি আজকে চ্যালেঞ্জ করে বলি ছাত্র সমন্বয়কদের বলেন তো দেশে ওরা কি সংস্কার করছে আর ওরা দেশ সংস্কার করবে এগুলো একটা পাগলামি কথা বলে। কারণ আপনি নাবালক বিটার খাওয়া বাচ্চাকে সরকার বানিয়ে দিতে চান মূলত ভিতরে রাষ্ট্র ধ্বংস করার কাজ। কারণ আপনি নাবালক বিটার খাওয়া বাচ্চাকে সরকার বানিয়ে দিতে চান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে দেশের যে উচ্চ প্রবৃদ্ধি দেখানো হয়েছিল তা ছিল জালিয়াতি। বিএনপি জামাত ঐক্যবদ্ধ আছে এবং বিএনপি জামাত ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে কাজ করে যাবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। সরকারে থাকা শিক্ষার্থী প্রতিনিধিরা রাজনৈতিক দল করলে ওই সরকার নিরপেক্ষ থাকতে পারে না। বিএনপি মহাসচিবের মতো অভিজ্ঞ রাজনীতিক যখন কোনো কথা বলেন তখন অবশ্যই এর যৌক্তিক কারণ আছে। 1 বছরের মধ্যেই গণভবন পরিণত হতে যাচ্ছে জাদুঘরে। সবার জন্য খুলে দেয়া হবে 15 একর জমিতে নির্মিত 50 বছরের পুরনো ঐতিহাসিক রাষ্ট্রীয় এই স্থাপনা। তবে 2011 সাল তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানে ৫০ সংশোধনী করার পর যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা ডক্টর ইউনূসের পক্ষে আছেন, এমনকি শিক্ষার্থীদের পক্ষে আছেন, জুলাই ঘোষণাপত্রেরও পক্ষে আছেন। বিএনপি একলা হয়ে গেল। ইউনূস সাহেব, অর্থনীতি আর রাজনীতি এক জিনিস না। অর্থনীতিতে 2 আর 2 4 হয়, রাজনীতিতে 2 আর 2 22 হয়। ইউনূস সাহেব নির্বাচনী প্রচারের সময় জোর গলায় বলেছিলেন 24 ঘন্টায় ইউক্রেন যুদ্ধ থামানোর ক্ষমতা তার আছে। তবে শুরুতেই সে কথা রাখতে পারেনি আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাজ দেখাতে না পারলেও হুঁশিয়ারিতে এখনো ট্রাম্পই সেরা। আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। ভিডিওটি অন করেছেন, তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো। তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আমি আজকে চ্যালেঞ্জ করে বলি ছাত্র সমন্বয়কদের বলেন তো দেশে ওরা কি সংস্কার করছে আর ওরা দেশ সংস্কার করবে এগুলো একটা পাগলামি কথা বলে। কারণ আপনি নাবালক বিটার খাওয়া বাচ্চাকে সরকার বানিয়ে দিতে চান মূলত ভিতরে রাষ্ট্র ধ্বংস করার কাজ আমরা এখনো চালিয়ে যাচ্ছি। আপনারা ভালো না ভালো সাজার নাটক করেন। নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ফেরত না দে আপনার আনার কোনো ক্ষমতা নাই। যারা ছাত্র সমন্বয়ক আছে তারা চাচ্ছে আগে সংস্কার পরে নির্বাচন, এটা বলছেন না? আচ্ছা, আপনারা ওই ছাত্র সমন্বয়কদের বলেন তো দেশে ওরা কি সংস্কার করছে? আরে ভাই, 40 বছরে আল্লাহ নবীদেরকে নবুয়ত দিয়েছে, 40-এর আগে মানুষের মাথায় ভালোভাবে জ্ঞান আসে না। এখন আপনি নাবালক পিটার খাওয়া বাচ্চাকে সরকার বানিয়ে দিতে চান নাকি? সমন্বয়করা আন্দোলন করছে, এটা একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে আন্দোলনটা খুব অভিমানের থেকে। কিন্তু যদি সাজ্জিস আলম, হাসানত আবদুল্লাহ, ওই যে নাহিদ ইসলাম, এদেরকে যদি রাষ্ট্রের প্রেসিডেন্ট বানান, এই রাষ্ট্র 1 সপ্তাহের ভিতরে ধ্বংস হয়ে যাবে। কারণ একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে গেলে উনার বয়স মিনিমাম 50 বছর হতে হবে, অর্থাৎ নবুয়তের বয়সটা পার করতে হবে। তাহলে যেখানে 40-এর আগে কোনো নবী নবুয়ত পায় নাই, সেখানে সার্জিস আলম, হাসানত আবদুল্লাহরা দেশের সরকার হবে আর ওরা দেশ সংস্কার করবে। এগুলো একটা পাগলামি কথাবার্তা। আমি মনে করি সংস্কারের নামে এরা নির্বাচনকে কালক্ষেপণ করছে। আপনি মনে রাখেন, এই স্বাধীনতা আবার নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই যে সমন্বয়করা এভাবে স্বাধীনতার রঙে যেভাবে রাঙ্গাচ্ছেন নিজেকে, আপনারা হয়তোবা আর একবার রক্তের সাগরে ডুবে যেতে পারেন। কারণ আওয়ামী লীগের ফ্যাসিজমকে এই দেশের যারা বিচক্ষণ লোক তারা চিনে ফেলছে। আমি কাল নাগিনী সাপকে যতটা ভয় না করি, তার চাইতে 70 গুণ বেশি ভয় করি শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে। ওদের পক্ষে সবই সম্ভব। ওরা ওই যে ডিবির হারুনকে বাতের হোটেলের মালিক বানিয়ে দিয়ে সেখানে অনেক নিরীহ মানুষকে নিয়ে নির্যাতন করেছে। মিয়া, শেখ হাসিনার কাছে ইলিয়াস আলীর কন্যা পায়ে ধরে বলছে আমার আব্বাকে ফিরিয়ে দেন। শেখ হাসিনা আবেগে আপ্লুত হয়ে বলছে যে ঠিক আছে আমি দেখছি। তৎকালীন জিয়াউল হাসানকে ফোন দিছিল যে ইলিয়াস আলী কই। শেখ হাসিনা তো জানে যে শেখ হাসিনার নির্দেশে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। ওই তৎকালীন সেই কর্মকর্তা প্রশাসনের বলছে ম্যাডাম 1 ঘন্টা আগে খালাস করে দিছে। কি বুঝলেন? ইলিয়াস আলীকে 1 ঘন্টা আগে যমুনা নদীতে মেরে তার লাশকে সিমেন্টের বস্তা দিয়ে ডুবিয়ে দিয়েছে হাসিনার প্রশাসন। তাহলে আমি শেখ হাসিনাকে কাল নাগিনী সাপের চাইতে ভয় করি। আপনি কি বুঝতে পারেন না কেন ভয় করি? এরা সব পারে।
এরা কখনো মুসলমানের লেবাস ধরে, কখনো পশ্চিমাদের লেবাস ধরে, কখনো হিন্দুত্ববাদের লেবাস ধরে, কখনো এরা সুফি সম্রাট সাজে। এরা বহুরূপী শয়তান। এদের থেকে সাবধান থাকতে হবে রাষ্ট্রকে বাঁচাতে হলে। না, ছাত্র রাজনীতি তো অবশ্যই লাগবে, কারণ রাজনীতি করতে হলে তো আপনার ছাত্র জীবন থেকে রাজনীতির অভিজ্ঞতা আস্তে আস্তে। সার্জিস, হাসানাত আব্দুল্লাহদের ভবিষ্যৎ কিন্তু ভালো, ওরা যেভাবে লিড দিয়েছে আন্দোলন সংগ্রামে, কিন্তু তারা তো এখনো সেটার উপযুক্ত হয় না ওই চেয়ারের। তার আগে তারা বসে পড়েছে। তারা এই যে সমন্বয়করা উপদেষ্টা হওয়ার কারণে আজকে ছাত্র সমাজ দলে দলে বিভক্ত ফাটল হয়ে গেছে। একটা বোকামি করছে নাহিদ ইসলাম এবং ওই যে ওরা উপদেষ্টা হয়ে। ওরা উপদেষ্টা না হয়ে এই দেশের সর্বদলীয় একটি বিপ্লবী সরকারকে গঠন করা উচিত ছিল। সেটা না করে ওরা নিজেরা, ওই যে একটা কথা আছে না, বাচ্চার কান্না থামানোর জন্য 2-1টা চকলেট দিলে বাচ্চার কান্না ঠান্ডা হয়। ওই সমন্বয়ক 2-3টারে উপদেষ্টার পদ দিয়ে ওদের কান্না বন্ধ করছে। মূলত ভিতরে ভিতরে রাষ্ট্র ধ্বংস করার কাজ জালেমরা এখনো চালিয়ে যাচ্ছে। এটা বুঝেন না কেন? এই যে সার্জিস আলম এবং হাসানাত আব্দুল্লাহ, এদেরকে বলছি যে বাচ্চাদেরকে যেভাবে লজেস দিয়ে স্যুপ করানো হয়, ওদেরকে 2-1টা পোস্ট দিয়ে স্যুপ করা হয়েছে। মূলত এই রাষ্ট্রটাকে এখনো অদৃশ্য কালো ছায়া পিছন থেকে নড়াচড়া করতেছে। এটা নাম বললে হয়তো আমাকে আজকে রাতের মধ্যে গুম করে দেওয়া হতে পারে। আমি জানি এরা কারা। এই রাষ্ট্রকে নিয়ে এখনো ষড়যন্ত্র করছে কারা। যদি প্রশাসন আমাকে নিশ্চয়তা দেয়, আমি জাতির সামনে ওদের নাম প্রকাশ করে দিব। আপনি কি মনে করেন ডিজিএফআই, এনএসআই গোয়েন্দা সংস্থার ভিতরে এবং প্রশাসনের ভিতরে এখনো কিন্তু হিন্দুত্ববাদের বীজ বলবৎ রয়েছে। এদেরকে যদি ওই চেয়ার থেকে না সরানো হয়, এই রাষ্ট্রের জন্য আরেকবার বিপদ দিয়ে আসতেছে ঘূর্ণিঝড়ের গতিতে, আমি আশঙ্কা করছি। ভাই, অন্তর্বর্তীকালীন সরকার না, সারা পৃথিবীর সবাই চাইলো যদি নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ফেরত না দেয়, আপনার আনার কোনো ক্ষমতা নাই। কারণ জাতিসংঘ, এই যে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যে দাতা সংস্থা আছে পশ্চিমা বিশ্ব, ওরা কি ইসরায়েলের বর্বরতা থামাতে পেরেছে? আপনারা ভালো না ভালো সাজার নাটক করেন। অতএব জাতিসংঘের ভিতরে যিনি আছেন উনি কি মুসলিম নেতা? ইউরোপীয় ইউনিয়নের নেতা কি মুসলমান? একমাত্র মুসলমানের কাছে শান্তি আশা করা যায়, আর কারো কাছে শান্তি আশা করা যায় না। ওরা হচ্ছে নিজেদের গোত্র বাঁচায়, গোত্র। ওরা সব সময় মুসলমানের চূড়ান্ত দুশমন। আমি আজকে চ্যালেঞ্জ করে বলে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে পশ্চিমা দাতা গোষ্ঠী কখনো মুসলমানের উপকারে আসে নাই। কিয়ামত পর্যন্ত ওরা মুসলমানের উপকারে আসবে না। মুসলমানের উপকার করার জন্য আল্লাহর পদার্থ একটা লোককে পাঠাবেন, যেটার নাম ইমাম মেহেদী, এবং ঈসা নবী শেষ সময় আসবেন, তখন যদি মুসলমানের মুক্তি হয়। অতএব এই যে জাতিসংঘের মহাসচিব, সব সময় উনি খালি নিন্দা প্রস্তাব করে ফিলিস্তিনের ব্যাপারে। আদৌ কি ফিলিস্তিনের উপরে যে বর্বরোচিত হামলা ইসরায়েল চালিয়ে যাচ্ছে ওটা বন্ধ হয়েছে? তার মানে জাতিসংঘের যে মহাসচিব, উনি যে কেমন মহাসচিব মুসলমানের বুঝতে আর অসুবিধা হওয়ার কথা না। আমি ডোনাল্ড ট্রাম্প বুঝি না, জো বাইডেন বুঝি না। পশ্চিমারা যেখানে স্বার্থ সেখানেই তারা কখনো আপনার আমার উপকার করবে না। এই ডোনাল্ড ট্রাম্প যেখানে স্বার্থ সেখানে, জো বাইডেন যেখানে স্বার্থ সেখানে। এটা আপনাদের বুঝতে অসুবিধা হয় কেন? ওরা কি আপনার আমার উপকারে এসেছে আগে? কখনো কি আসবে? কেন আপনারা ডোনাল্ড ট্রাম্পের কাছে আপনারা ওই যে ভালো কিছু প্রত্যাশা করেন? ডোনাল্ড ট্রাম্প যদি ভালো কিছু করে সেটা ফ্রান্সের জন্য করবে, ইতালির জন্য করবে, তিনি পশ্চিমা বিশ্বের জন্য করবে, আপনার জন্য আমার জন্য করবে না। কারণ আমরা বিশ্বনবীর সৈনিক, আমরা ডোনাল্ড ট্রাম্পের সৈনিক না। আমরা আল্লাহর সৈনিক, আমরা কোরআনের সৈনিক। ডোনাল্ড ট্রাম্প কোরআনের বিপক্ষের সৈনিক, সে কখনো আমাদের পক্ষে কাজ করবে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের উদ্ধৃতি দিয়ে আইন মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়। এর আগে একই দিন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা রেড অ্যালার্ট জারির বিষয়টি সাংবাদিকদের সাথে শেয়ার করেন। পরে রাত 9টায় আইন মন্ত্রণালয় এক সংশোধিত বার্তায় জানায়, রেড অ্যালার্ট জারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আমরা যা কিছু করতে পারি তা করছি, আরও কিছু করার দরকার হলে আমরা পরিস্থিতি অনুযায়ী তা পর্যালোচনা করব।
শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার অগ্রগতি নিয়ে আইন উপদেষ্টা বলেন, আমরা ভারতের কাছে প্রত্যর্পণের জন্য চিঠি পাঠিয়েছি। যদি ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তবে এটি বাংলাদেশের সঙ্গে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে তা স্পষ্টভাবে লঙ্ঘন হবে। ডক্টর ইউনূস সরকার এবং এই শিক্ষার্থীদের যে জুলাই ঘোষণাপত্র নিয়ে কথা হচ্ছে, এগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের জোরালো সমর্থনের কথা আবার পুনর্ব্যক্ত করা হয়েছে। দর্শক, এটার কয়েকটা দিক আছে। তার মধ্যে একটা দিক হচ্ছে বিএনপি যা চায় সেটা পৃথিবীর কেউ বোঝে না। বিএনপি তো বিদেশিদের ধারণা ধরেছে, ইউরোপিয়ান ইউনিয়নকে বুঝিয়েছে দ্রুত নির্বাচনের কথা বলতে, কিন্তু না, ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাষ্ট্র কেউ বিএনপি সুরে কথা বলছে না। বিএনপি সুরে কথা বলছে একমাত্র ভারত। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা ডক্টর ইউনূসের পক্ষে আছেন, এমনকি শিক্ষার্থীদের পক্ষে আছেন, জুলাই ঘোষণাপত্রেরও পক্ষে আছেন। বিএনপি একলা হয়ে গেল। এখন ভারত যার পক্ষে আছে সেটা বাংলাদেশে তার পরাজয়ের জন্য এটাই যথেষ্ট। বিএনপি মনে করছিল যে ভারত আওয়ামী লীগকে 15 বছর বিনা ভোটে ক্ষমতায় রাখতে পেরেছিল, ষড়যন্ত্র করে 2008 সালে ক্ষমতা এনে দিতে পেরেছিল। কিন্তু বিএনপি কেউ পারবে না, এটা পরাজয়ের কারণ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিএনপি জামাত ঐক্যবদ্ধ আছে এবং বিএনপি জামাত ঐক্যবদ্ধভাবেই আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে কাজ করে যাবে। আজকে আপনাদের সামনে সেই একটি প্রমাণ তুলে ধরছি। সামনাসামনি আমরা হয়তো দেখি আজকে বিএনপি নেতারা জামাতের বিরুদ্ধে কিছু বলছে, আবার জামাতের নেতারা বিএনপির বিরুদ্ধে কিছু বলছে। এটা থাকবে গণতান্ত্রিক নাটক। এটা হলো গণতান্ত্রিক নাটক। কেন বলছি গণতান্ত্রিক নাটক? আগামী সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে একটি শক্তিশালী বিরোধী দল থাকা লাগবে। সেই শক্তিশালী বিরোধী দলটি জামাত ছাড়া বিএনপির হাতে, বিএনপির জন্য ভালো আর কোনো দল নাই। কারণ আওয়ামী লীগ যদি বিরোধী দল হয়, বিএনপিকে 7 দিনও শান্তিপূর্ণভাবে সংসদ চালাতে দিবে না। আর জামাত যদি বিরোধী দল হয়, তাহলে দুইটা দলই ভারত বিরোধী, দুইটা দলই আওয়ামী লীগ বিরোধী, দুইটা দলই 24-এর গণজোয়ারের পক্ষের। তাই দুটা দল যদি গণজোয়ারের পক্ষের হয়, তাহলে আগামী সংসদে কন্টেস্ট হবে জামাত এবং বিএনপির মাঝে। কিভাবে আমি এই প্রমাণটা আপনাদের সামনে তুলে ধরছি সেটা হলো, আজকে সিরাজগঞ্জে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি থেকে সভাপতি নির্বাচিত হয়েছে, জামাত থেকে সেক্রেটারি নির্বাচিত হয়েছে। বিএনপি এবং জামাতের 17 জনের প্যানেল দিয়েছে। এর বিপরীতে আর কোনো দলের প্যানেল না থাকায় বিনা ভোটে তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তাহলে সভাপতি যদি বিএনপির হয়, সেক্রেটারি যদি জামাতের হয়, আপনারা দেখেন রাজশাহীর দিকে তাকান, চট্টগ্রামের দিকে তাকান, বিভিন্ন আদালতে এইভাবে বিএনপি এবং জামাত যৌথভাবে কিন্তু বিভিন্ন জায়গায় নির্বাচন করছে। নির্বাচনে দুটা প্যানেল হলেও সর্বশেষ আমরা দেখি যে একটা প্যানেলে তারা মিলিত হয়ে যাচ্ছে। তাহলে আভ্যন্তরীণভাবে জামাতের আমির আর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব লন্ডন আছেন, তারা দুইজনের ভিতরে ঠিকই এরকম ঐক্য আছে। তারা দুজন ভারত বিরোধী, তারা দুজন বাংলাদেশ প্রেমী, দুজনেই আওয়ামী লীগ থেকে নির্যাতিত। দুটা দলই আওয়ামী লীগ থেকে নির্যাতিত হয়েছে 15.5 বছর। শুধু 15.5 বছর নয়, মঈনুদ্দিন ফখরুদ্দিনের 2 বছর ধরলে 17.5 বছর, 18 বছর যাবত এই দুইটা দল রাষ্ট্রের কোনো ক্ষমতায় নাই। এর আগে তারা যৌথভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। প্রিয় দর্শক, এই সিরাজগঞ্জের নির্বাচন থেকে আমরা যে ঐক্য নাই, ঐক্যে ফাটল ধরেছে, দ্বন্দ্ব চলছে, কোথাও কোথাও জামাত বিএনপির ভিতরে মারামারি হচ্ছে, কোথাও কোথাও গন্ডগোল হচ্ছে, ছোটখাটো কিল ঘুষাঘুষি হচ্ছে, এই সবগুলা হলো নাটকের একটা অংশ। কেন আমি নাটক বললাম? আমি একজন উপস্থাপক, মিডিয়া ব্যক্তি হিসাবে আমার স্বাধীনতা আছে, আমি নাটক বলতে পারি। আপনি যদি বিএনপি করেন আমার সমালোচনা করতে পারেন, এতে আমি কেয়ার করি না। আপনি যদি জামাত করেন আমার সমালোচনা করতে পারেন, I don't care you. অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে দেশের যে উচ্চ প্রবৃদ্ধি দেখানো হয়েছিল তা ছিল জালিয়াতি। এই উচ্চ প্রবৃদ্ধি নিয়ে প্রশ্ন না তোলার জন্য পুরো বিশ্বকে দায়ী করেন তিনি।
বৃহস্পতিবার সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব মন্তব্য করেছেন ডক্টর ইউনূস। বলেছেন 2009 সাল থেকে বাংলাদেশের ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। ভারতে পালিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, হত্যা, দুর্নীতি এবং অর্থ পাচারের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে সাবেক এই প্রধানমন্ত্রীকে বিচারের মুখোমুখি করার জন্য তাকে হস্তান্তরে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে বলেও জানান রয়টার্সকে। তিনি আরও জানান, দাভোসে এসে দেশ কিভাবে চালাতে হয় সে কথা সবাইকে বলেছিলেন শেখ হাসিনা। কেউ তখন প্রশ্ন করেননি। এটা মোটেও কোনো ভালো বিশ্ব ব্যবস্থা নয়। দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। আজকের মতো নিউজটি শেষ করছি, এখানেই সমাপ্ত। পরবর্তীতে নতুন কোনো টপিকস নিয়ে আবার দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।